ঈদ মুবারক। টিটিএনের দর্শকদের স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ এই আয়োজনে। আজকে কথা বলবো কক্সবাজারের বিখ্যাত রাজনীতিবিদ লুৎফুর রহমান কাজল এবং তার সহধর্মিণী শিরিন রহমানের সাথে। জানবো তাদের ব্যক্তিগত বিষয়, দাম্পত্যের খুনসুটি। ঈদ মুবারক ভাইয়া। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো যে ঈদের দিন কেমন কাটে, কিভাবে কাটে? এদিন খুব ভালো কাটে। এখনো সবাই আসে, আমরাও যাই বিভিন্ন জায়গায়। আমার মা আছেন, মার কাছে যাই। আমার বাবা উনি ইন্তেকাল করেছেন, ওনার কবর জিয়ারত করতে যাই গ্রামের বাড়িতে। তো এসব মিলিয়ে ঈদটা খুব ভালো যায়। আর ওর খুব ব্যস্ততা যায়, সব মেহমানরা আসে, তো খাবার দাবার দিতে হয়, নাস্তা দিতে হয়, ওনার খুব ব্যস্ততা যায়। ভাবি কিভাবে কাটান? আমিও সেম, আমার শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার জায়ের বাচ্চারা সবাই মিলে আমরা একসাথে খুব এনজয় করি। এটা খুব সুন্দর মতোই আমাদের খাটে আর কি। ভাইয়া, ভাবিকে ভালোবেসে কি নামে রাখেন? নাম নর্মাল নাম শিরিন রাখি। ভালোবেসে কি কোনো আলাদা নামে ডাকা? এটাই তো ভালো। আমার ডাকটা নাকি খুব সুন্দর, আমার ইয়েরা শালা শালিরা বলে, আমি তাকে খুব সুন্দর করে ডাকি শিরিন নাম দিয়ে। ভাবি ভাইয়াকে ভালোবেসে কি নামে ডাকে? আমিও সেম, ওই কাজল, এটাই বলি আর কি। আদর করে বা ভালোবেসে আমরা যেমন ধরেন যে বিভিন্ন নামে ডাকি, আপনি কি ভাই কোন নামে ডাকেন কিনা? না, তেমন ওইভাবে ডাকা হয়নি আমাদের। আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে কি বিয়ের আগে প্রেম আপনাদের না বিয়ের পরে? আমাদের সেটেল ম্যারেজ। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা বলে নেব যে বিয়ের পরেই প্রেম করেছেন? হ্যাঁ, বিয়ের পরেই ঘনিষ্ঠতা, প্রেম সব বিয়ের পরে। আচ্ছা ভাবি, কত বছরের সংসার? 34 বছরের সংসার আমাদের। ভাইয়া স্বামী হিসেবে কেমন? খুবই ভালো। মানে একজন জীবনসঙ্গী হিসেবে ভাইয়া মানুষ হিসেবে কেমন? মানুষ হিসাবে হ্যাঁ ভালো, সব দায়িত্ব নেয়, বাচ্চাদেরও খোঁজ খবর নিত, পড়াশোনা কি করে না করে, আমাদের সব কিছু আর কি, সব ভালো। আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে কি আমরা জানি ভাবির বাবা হচ্ছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ছিলেন, মহেশখালী কুতুবদিয়া আসনের। তো জানি যে উনি ব্যক্তি জীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারপরে হচ্ছে উনি করে গেছেন আওয়ামী লীগের রাজনীতি। তো সেই সুবাদে ভাবি জন্মের পর থেকে আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছে, আর আপনি জন্মের পর থেকে দেখে এসেছেন যে কি আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, এরপর আপনার দীর্ঘ জীবন এখনও পর্যন্ত আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। সেই ক্ষেত্রে কি বিয়ের ক্ষেত্রে কি কোনো ধরনের রাজনীতির প্রভাব ছিল? আমার শ্বশুর আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারা পরস্পরকে জানতেন, চিনতেন, এইভাবে আমাদের বিয়েটার কথা উঠে আসে। ওইখানে কি ভাই রাজনীতির কোনো প্রভাব ছিল নাকি শুধু বন্ধুত্বটাকে বন্ধুত্বটা ইয়ে করে দিচ্ছে? এখানে অনেক, কক্সবাজার তো অনেক ফ্যামিলি আছে, কেউ আওয়ামী লীগ বিএনপি করে কিন্তু ফ্যামিলি একসাথে বিয়ে শাদী হয়েছে, এরকম অনেক নজির আছে। কক্সবাজার একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে রাজনীতির থেকে বন্ধুত্বটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভাবির কাছে একটু প্রশ্ন করি যে ভাবির তো বাবা ছিলেন আওয়ামী লীগের নেতা এবং সাবেক এমপি ছিলেন, তারপরে হচ্ছে যে কি আপনি বেড়ে উঠেছেন ওই পরিবারে, বিয়ের পর এসেছেন ভাইয়ার কাছে, ভাইয়া করে বিএনপির রাজনীতি, আপনার কি কোনো ধরনের দ্বন্দ্ব কাজ করবে? আপনি কোন রাজনীতি করেন আসলে? দলের বলতে না, আমার এরকম কোনো কাজ হয়নি, কারণ ও কোনো চাপাচাপি করতো না, বা তুমি আওয়ামী লীগের মেয়ে বা তুমি কি নৌকায় ভোট দিবা নাকি আমাকে দিবেন, এই ধরনের আমাদের মধ্যে কোনো কথা ছিল না, স্বাধীনতা দিত, এই জন্য আমার কোনো অসুবিধা হয়নি আর কি। আমরা একসাথে ভোট দিতে যেতাম, সে নৌকায় ভোট দিত, আমি দানের শীষে ভোট দিতাম, যখন আমরা ইয়াং আর কি, যখন আমি ইলেকশনে দাঁড়াতাম না, যখন আমাদের সিনিয়ররা দাঁড়াতেন, তখন একসাথে যেতাম রিক্সা নিয়ে, সে নৌকায় ভোট দিত, আমি ধানের শীষে ভোট দিয়ে আসতাম। আচ্ছা ভাই, আপনি যখন ইলেকশন করলেন তখন তো নৌকার প্রার্থী ছিল ভাবি, যেহেতু দীর্ঘদিন নৌকায় ভোট দিয়ে আসছে, আপনার মার্কা ছিল ধানের শীষ, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের মানে কম্প্রোমাইজ করেছিল ভাবি? না, এটা ও জানবে কোথায় ভোট দিছে, ও জানবে, নৌকায় দিছে না ধানের শীষে দিছে সেই জানবে, কারণ এটা তো গোপনে ভোট দিতে হয়, ব্যালটটা গোপনে দিতে হয়। আচ্ছা, ভাবির কি কোনো দ্বন্দ্ব তৈরি হতো? না, আমি মানুষ হিসাবে ওকে খুব ভালো
পাইছি, ওই জন্য আস্তে আস্তে আমি ধানের শীষের দিকে চলে আসলাম আর কি। আচ্ছা, মানে মানুষ প্রেমের কারণে আস্তে আস্তে ধানের শীষের প্রতি আপনার প্রেম জন্ম নিয়েছে। আচ্ছা, ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে ভাবির কোন বিষয়টি আপনার ভালো লাগে এবং খারাপ লাগে? সহজ সরল, সে খুবই সহজ সরল মহিলা। তারপরে সন্দেহপ্রবণ না, স্ত্রীরা একটু সন্দেহপ্রবণ হয়, সে সন্দেহপ্রবণ না। এবং সে সবারই, শুধু আমি না, মানুষ হিসেবে খুব মানবিক সে। কতটুকু ছাড় দেয় ভাই আপনাকে? সবটুকুই। যে মানে আমাকে সে আমার অনেক যে যেহেতু সে রাজনৈতিক পরিবার থেকে আসছে, রাজনৈতিক পরিবারের, তা আমার সুবিধে হয়েছে। সে ছোটোবেলা থেকেই দেখেছে আপ্যায়ন কীভাবে করতে হয়, কীভাবে নির্বাচন করতে হয়। তো আমার সহযোগী হিসাবে সে সবসময় কাজ করছে। আর হলো ছেলে মানুষ করার পিছনে অ্যাবসলিউটলি 100%ই তার অবদান। আমি খোঁজখবর নিতাম ঠিকই, কিন্তু পুরো রেসপন্সিবিলিটি সে নিয়েছে। এবং মাশাআল্লাহ আমার দুই ছেলেই খুব ভালো, লেখাপড়ায় ভালো হয়েছে এবং মানুষ হিসেবে ভালো। উচ্চশিক্ষিত হলে হয় না, ভালো মানুষ হতে হয়। আমার দুই ছেলেই ভালো মানুষ, উচ্চশিক্ষিত ভালো মানুষ। এটা ওর 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 দ্বারা প্রভাবিত হয়েছে। আমি তো মানুষ হিসেবে খারাপ, সে ভালো মানুষ। তো ওর দ্বারা প্রভাবিত হয়েছে ছেলেরা, দুটাই খুব ভালো মাশাআল্লাহ, মানবিক। আচ্ছা ভাবি, ভাইয়া তো আপনাকে নিয়ে অনেক অনেক ধরনের কথা বলবো। এখন আপনি বলেন ভাইয়া মানুষ হিসেবে কেমন এবং আপনার সহযোদ্ধা হিসেবে, আপনার মানে সঙ্গী হিসেবে ভাইয়া মানুষ কেমন? সহযোদ্ধা হিসাবে খুবই ভালো, আমি ওকে নিয়ে খুবই সন্তুষ্ট। এই বাচ্চাদের ব্যাপার, আমার যা কিছু লাগে সংসারে সব কিছু খেয়াল রাখতো, সবই ভালো আর কি। আর একটু জানতে চাই, আমরা জানি যে রাজনৈতিক ব্যক্তি মানে হচ্ছে আপনার অনেক বেশি ব্যস্ততা, তো সেই ক্ষেত্রে আপনি ব্যক্তি লুৎফুর রহমান কাজল ভাবিকে কীরকম সময় দেন? আমি তো এনজয় করি রাজনীতি, ব্যবসা, সব কিছু। একটা মানুষ যখন কোনো কিছু করে আনন্দ পায়, তাহলে তার ব্যস্ততাটা তার মাথায় আসে না। আমি খুব রিল্যাক্স মোডে কাজ করি। সকাল ঘুম থেকে উঠেই যে 9টা 5টায় কাজ করতে হবে এরকম না, সকালেও কাজ করতেছি, বিকালেও কাজ করতেছি। আবার আপনার কোনো সময় বিশ্রাম নিচ্ছি, দিনেও বিশ্রাম নিচ্ছি। আমার কাছে খুব একটা ব্যস্ততা বলে কোনো কিছু নেই। এই কাজ করতেছি, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো ওই জন্য আমার ক্লান্ত লাগে না, আবার অত টেনশনও লাগে না, করেই যাচ্ছি, স্বাভাবিক, ইউজ টু। ভাবিকে কেমন সময় দেওয়া হয়? সবটুকুই সময় তাকেই দিচ্ছি, সবটুকু সময় তাকে। ও যখন ঢাকা ছিল তখন আমাদের মধ্যে একটু দূরত্ব ছিল, ঢাকায় থাকতো সে বাচ্চাদের নিয়ে পড়াশোনা, আর আমি এখানে থাকতাম। এখন একসাথেই থাকি, প্রায় সময় তার সাথেই থাকি। এই দিনের তো রাতের অর্ধেকটা রাত, পুরো রাতই তো তার সাথে, 24 ঘন্টায় 12 ঘন্টাই তো তার সাথে, আর 12 ঘন্টা কাজকর্ম করি আর কি, বুঝছে। ভাইয়ার প্রতি ভাবির কি কোনো অভিযোগ আছে? তেমন অভিযোগ নেই। বাচ্চারা যখন ছোট ঢাকায় থাকতাম তখন ও ব্যস্ততার কারণে একটু কম যাওয়া আসা হতো। এরপরে তো মাশাআল্লাহ আমি তো এখন তো 24 ঘন্টা ওই যে বললো, কিন্তু একসাথেই থাকি। ও মাগরিবের পর থেকে মাশাআল্লাহ কোথাও তেমন যায় এটাই না। রাজনৈতিকভাবে এখানে আমার বাসায় আড্ডা সব বাসায়। মাগরিবের পরে আমি নর্মালি বের হই না, এটা আমার বাবার উপদেশ যে মাগরিবের পরে যাই হবে সব হইলো যে বাজে কাজ হবে। সবসময় মাগরিবের আগেই বাসায় ঢুকে যাবা এবং যা করতে বাসায় থেকে করবা। যে মাগরিবের পরে রাত্রে গভীর রাতে কাজগুলো হয় সব আপনার অত ভালো কাজ হয় না, মা বাবার কথা আর কি। পরে আমাদের অভ্যাস হয়ে গেছে, মা খুব কড়া শাসন করতো যে মাগরিবের আগে বাসায় ঢুকো, ভোরে ঘুম থেকে উঠো। এই দুইটা আমার এখনো রয়ে গেছে, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, খুব ভোরে ঘুম থেকে উঠি আর মাগরিবের আগে বাসায় আসি। আর বিয়ে শাদী থাকলে, সামাজিক অনুষ্ঠান থাকলে যাই, অংশগ্রহণ করি। মানে আপনাদের দুজনের কোনো ধরনের এখন অভিযোগের দাড়ি কমা নেই? না, কোনো, আমরা তো হ্যাপি, আমরা কোনো নাই, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে।
ও রাগ হয়, এটা তো হবেই, এটা রাগ আমার প্রতি তো আপনার কি সংসার। রাগ হয় ভাবির প্রতি? আমি তো রাগি না, কম রাগি আর কি। আমার তো রাগ, আমার তো ধরেন রেগে গেলেন তো হেরে গেলেন, বুঝছেন, আমি রাগই কম। হ্যাঁ, শুনি মাঝে মধ্যে রাগ আসলে ওই নিজে নিজে চিৎকার করে নিজে নিজে ঠিক হয়ে যায় আর কি। আচ্ছা ভাবি, আপনার যখন রাগ অভিমান হয় তখন আপনি ভাইয়ের উপর কি করেন? কথা না বলে চুপ থাকি, যদি নর্মালি দাম্পত্য জীবন যেরকম কথা বলে না, হ্যাঁ, 7-8 দিন 10 দিন 1 মাসও কথা হয় না। হ্যাঁ, আপনি তখন কি করেন? আমি ওকে অনেক রেসপেক্ট করি, মানে আমাদের মন খারাপ ওরকম খুব হলেও কম। ঝগড়াটা খুবই হয় না। রাগ করলে নিজে নিজে কথা বলি না, চুপ থাকি, এমনি নিজের ভিতরে বকা দিই আর কি, কিন্তু সামনাসামনি দেই না। ভাইয়া তখন কি করে, এসে রাগ ভাঙায়? হ্যাঁ, জি বাংলা। কিভাবে ভাঙায় সেটা? আসো খেতে যাই, হ্যাঁ, শেষ, আসো। ইজি। তখন কি কাজ করেন? হ্যাঁ, চলো খাওয়া দাও, অথবা খেতে যাই একসাথে। আচ্ছা আমাদের অত কিছু হয় নাই আর কি, অত ঝামেলা হয় নাই। আচ্ছা ভাইয়া, আপনাদের তো মানে আপনার কি ভাবিকে কোনো কথা এমন আছে যে যেটা এখনো বলেননি, যেটা আপনি বলতে চান কিন্তু বলতে পারেননি, সেরকম কোনো কথা আছে? না, স্ত্রীকে তো সব কথা বলা যায় না, এটা তো নর্মাল ব্যাপার। তো ও আমারও সব কথা, ওরও সব কথা হয়তো আমারও বলবে না, আমি ওরে সব কথা বলবো না, এটা তো নর্মাল আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আর কি। আচ্ছা ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, মানে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কথা কখনো ভাবিকে বলেননি আজকে বলতে চান, সেই কথাটা কি? না, যে কথাটা বলতে চাই না এটা আজকে বলতে চাই না, আজকে বলতে চাই না। আচ্ছা, এটা ঠিক। ভাবির কি কোনো কথা আছে ভাইয়াকে বলার, যেটা কখনো বলেননি আজকে বলতে চান? বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি, সেটা বলা হয় নাই, আজকে বললাম আপনাকে। দারুণ, দারুণ। আচ্ছা ভাইয়া, আপনার তো কক্সবাজারে অনেক বেশি রাজনৈতিক সতীর্থ আছে, শুভাকাঙ্ক্ষী আছে, যারা ভক্ত আছে। এই যে আপনার এত দারুণ একটা জীবন আপনি কাটিয়ে যাচ্ছেন, তাদের জীবন সম্পর্কে কিছু বলবেন, কিভাবে তাদের আসলে জীবনটা কাটানো উচিত? সবারই জীবনটা হলো আনন্দময়, রাজনীতিতে সংগ্রাম থাকবে, আলোচনা থাকবে, নির্যাতন থাকবে, এগুলো একটা অথবা কারাগারে যেতে হবে, এগুলো স্বাভাবিক ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। যে গন্তব্য আমাদের যেটা একটা দেশে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসা, ভোটের অধিকার নিয়ে আসা এবং সাম্য নিয়ে আসা, বাংলাদেশের যে মানুষের ইনকাম বাড়ানো, যে আয় রোজগার বাড়ানো, একটা আধুনিক বিশ্বের মতো বসবাস করা, এটার জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে এবং এটা আন্তরিকভাবে কাজ করতে হবে। এবং দ্বিতীয় যেটা আমি চাই সেটা হলো যে নৈতিকভাবে সকলেরই শক্ত থাকতে হবে, নৈতিকতা ঠিক থাকতে হবে। এখন আমি আমাদের অনেককে দেখি, যে অনেক মানুষকে দেখি যে সবাই রাজনীতি করছে কিন্তু নৈতিকভাবে এটা অত বেশি স্ট্রং না। তো আপনি যদি মোরালি স্ট্রং না হন, আপনি নেতৃত্ব কীভাবে দেবেন? মানুষ আপনাকে যে ফলো করবে অথবা মানুষকে সাথে নিয়ে আপনি যে একটা দাবি আদায় করবেন, আপনি নিজেই যদি বক্তব্য দিয়ে নিজেই যদি ওই কাজটা নিজেই না করেন, তাহলে এটা দুঃখজনক। তো বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতিবিদরাই ওই ফাঁদে পড়েছে। তো আমি আমার সাধারণ যারা ওয়ার্কার আছে, সাধারণ যারা আমার সহযোদ্ধারা আছে এবং আমার সতীর্থরা আছে, ওদেরকে সবাইকে বলবো যে আপনার নৈতিকতার দিকটা ঠিক রেখে আন্দোলন সংগ্রাম করবেন এবং আপনি যেটা বিশ্বাস করবেন, আপনি যেটা বলবেন, ওইটা যাতে আপনি নিজে মনে প্রাণে বিশ্বাস করেন। এই জিনিসটা আমি আমাদের রাজনীতি ভাইদেরকে বলবো। আর আমি যারা রাজনীতিবিদদের সম্মান করি, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, যারা রাজনীতি করে দেশের জন্যই করে, হিংসা করার কিছু নেই। আমি খুব সম্মান করি সবাইকে এবং আমি চাই যে পরস্পর প্রতি সম্মানবোধটা, সুজনতাবোধটা পূর্বের মতো আবার ফিরে আসে। এখন যেটা দেখা যায় যে আওয়ামী লীগ গেলে বিএনপি নেতারা যায় না, বিএনপি নেতারা গেলে আওয়ামী লীগ নেতারা যায় না। যে আমরা কথাই না বলি একজনের সাথে, তাহলে আমরা সংলাপই যদি না করি, আমরা দেশের সমস্যার সমাধান কিভাবে করব, জাতির সমস্যার সমাধান কিভাবে করব? তো আমাদের সকলেরই উচিত সুজনতাবোধটা থাকার জন্য এবং মানবিক হওয়ার জন্য আর গণতান্ত্রিক মনা হওয়ার জন্য। এটাই। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাবি, আমাদের আজকের টিটিএনের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর টিটিএনের কলা কৌশলী যারা আছেন আপনাদের অনেকে সবাই প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমার মতো নগণ্য মানুষকে আপনারা, আমি তো কল্পনাও করি নাই যে আমি ওই সাক্ষাৎকার দেবো, আপনারা আমার কাছে আসবেন, আমার সাক্ষাৎকার নেবেন।
এটা এটা আবার এটা দর্শকও দেখবে, এটা আমার কাছে একটা সারপ্রাইজ আর কি। তো ধন্যবাদ সবাইকে। ভাবি এবার বলেন যে ভাইয়ার এবং আপনার নিজের যে কাছের মানুষগুলো আছে যারা আপনাকে অনেকে পছন্দ করে, আপনারও কিছু ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবার থেকে দোয়া চাই, সবাই ভালো থাকুক, এটাই কামনা। আর ঈদ মোবারক। কক্সবাজারে যারা রাজনীতি করেন তাদের জন্য ন্যূনতম সৌজন্য বোধ থাকে, সে কথাটাই বলছিলেন আমাদের লুৎফুর রহমান কাজল ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কক্সবাজারের 3 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং তার সহধর্মিণী শিরিন রহমানের দাম্পত্য জীবনের খুনসুটি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি টিটিএনের ঈদের বিশেষ আয়োজন। ঈদ মুবারক।